একটা খুব রঙিন ছবি হতে চলেছে এটা। যদিও প্রথম যে ভিডিওটা থাকছে এই ছবির, মানে এই ভিডিওটা, সেটাতে রঙটা দেখাবো না, শুধু আউটলাইনটাই করছি। আউটলাইনটা করার জন্য সবার প্রথমে কী করতে হয়? সবার প্রথমে করতে হয় বর্ডারটা। একটা নির্দিষ্ট মাপ নিয়ে বর্ডারের দুটো লাইন টেনে নিতে হয়। তারপরে আমি ভেতরের স্পেসটা পেয়ে গেলাম। এবার সেখানে আমি এখানে ঠিক করেছি একটা ময়ূর করব। এই ছবিটা অ্যাকচুয়ালি আরও একটা ছবি আছে, একটা পেয়ার। পেন্সিল দিয়ে বর্ডারটা ড্রয়িং করে নেওয়ার পর আমি ভেতরে ময়ূরটা হালকা করে একটা করে নিয়েছি। খুব বেসিক যে লাইন, সেই লাইনসগুলো শুধু দিয়েছি এবং ডিটেলিংগুলো তো একেবারে তুলি দিয়ে করি, সেটা সবাই জানে ইতিমধ্যেই। যারা প্রথম এরকম কালামকারি আঁকছে আমার ভিডিও দেখে, তাদের জন্য আমি বলবো, হয়তো মনে হতে পারে যে আমি কত স্মুথলি লাইন টানছি, কিন্তু যারা বিগিনার্স তাদের লাইন নিশ্চয়ই এতটা স্মুথলি তারা টানতে পারবে না। একটু মনে হবে উল্টো দিকে টানতে গেলে লাইনটা একটু ধেবড়ে যাচ্ছে, একটু মোটা লাইন হয়ে যাচ্ছে। আমি বলবো এক্ষেত্রে হতাশ হওয়ার কিছু নেই। এটা একদম প্র্যাকটিসের একটা ফল। আমি অনেক বেশি এঁকেছি, অনেক বেশি প্র্যাকটিস হয়ে যায় আমার এখন। কালামকারি এত বেশি এঁকেছি, তো লাইনের কাজ করতে করতে আমার এখন হাতে খুব ভালো লাইন টানাটা এসে গেছে। তো যারা এখন প্র্যাকটিস করছে, তারা যদি রেগুলার এইভাবে প্র্যাকটিস করতে থাকে, রেগুলার ছবি তৈরি করতে থাকে, আমার মনে হয় তারাও একদিন ঠিক এইভাবেই সাবলীলভাবে লাইন টানতেও পারবে। এই ছবিটা আমি কিন্তু অ্যাক্রিলিকের যে টিউব পাওয়া যায়, অ্যাক্রিলিক টিউব কালার দিয়ে করছি। সেটা একটু তুলনামূলক শক্ত থাকে কালারটা, সেটাকে জল দিয়ে ডাইলিউট করে নিয়ে আমি এখানে দিচ্ছি। কিন্তু ওটার দামটা একটু বেশি অ্যাক্রিলিক টিউবের। কেউ যদি একটু সস্তায় কোনো কালার কিনতে চায়, সেটা দিয়ে পেইন্টিং করতে চায়, তো সেক্ষেত্রে আমি বলবো ফেভিক্রিল বা ক্যামেল, এই যে কোনো কোম্পানির যেগুলো ফেব্রিক কালার পাওয়া যায়, সেটা দিয়েও এই কাজটা অনায়াসে করা যাবে। কালোর কাজটা করা যাবে অনায়াসে, কিন্তু এটা কালোটা করার পর যে ব্যাকগ্রাউন্ড কালারটা করব আমি, সেইটা ফেব্রিক দিয়ে করাটা খুব অসুবিধে। কাগজ যদি ভালো না হয়, মানে আমি এখানে 300 জিএসএম ওয়াটার কালার পেপার ইউজ করছি। কেউ যদি একটু পাতলা কোনো কাগজ ব্যবহার করে বা কালারটা যদি ফেব্রিক কালার ব্যবহার করে, সেই রকম ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু আসবে না। কোথাও কালারটা ডিপ হবে, কোথাও হালকা হবে, একদম মাঝে স্পট পড়ে যাবে। তবে বিগিনার্সদের জন্য আমি বলবো ফেব্রিক কালার ইজ ওকে একদম। কারণ প্রথমেই বেশি খরচ করার দরকার নেই। ওই ফেব্রিক কালার দিয়ে যদি করা যায়, সেটাতে একটা প্র্যাকটিসটা হবে এবং তার আঁকার হাতটা যখন একটু বেশ ভালো হয়ে যাবে, মনে হবে যে সে পারফেক্ট, অনেকটাই পারছে, তখন সে আস্তে অ্যাক্রিলিক কালারের দিকে যেতে পারে এবং তখন তার ছবিটা একটা প্রফেশনাল লেভেলেরও হয়ে যাবে। সে চাইলে বিক্রি টিক্রিও করতে পারে। আরও একটা ব্যাপারে একটু আমি বলতে চাই, অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে দাদা, এরকম একটা পেইন্টিং আমি আঁকছি বা এরকম একটা শাড়িতে আমি ফেব্রিক করলাম, কীরকম দাম নিতে পারি আমি, সেটা যদি একটু আমাকে বলে দাও। তো সেটা আমার বলাটা যদিও ঠিক নয়, মানে আমি কীভাবে বলে দেবো সেটা, কেউ কারো কাজের দাম কীভাবে সে মূল্য নির্ধারণ করবে, সেটা একদম নিজেকেই মূল্যটা নির্ধারণ করতে হবে। তবে এখনকার যা বাজার, সেই অনুযায়ী নিজের একটা ঠিকঠাক লেভেলের দাম নিজেকেই নির্ধারণ করতে হবে সেক্ষেত্রে। খুব কম দামও আমি বলবো না, কারণ প্রত্যেকটা শিল্পের একটা দাম আছে, তার যে ভাবনা চিন্তা, এখানে পরিশ্রমের থেকেও কিন্তু শিল্পের ক্ষেত্রে ভাবনা চিন্তার দাম অনেক বেশি হয়। আর যদিও এই সব কাজের ক্ষেত্রে ভীষণ ধৈর্যের প্রয়োজন এবং একনিষ্ঠভাবে অনেক সময় লাগিয়ে তাকে কাজটা করতে হয়, সেটার একটা পারিশ্রমিক তো অবশ্যই বেশ ভালোই ধরতে হয়। তবে প্রথম বাজার একটা ক্রিয়েট করার জন্য যে আমার জিনিসপত্র আমি বিক্রি করব, সেক্ষেত্রে একটু কম তো রাখতেই হয়। তবুও এমন কম রাখবেন না, আমি এটাই বলবো যে এতটাও কম রাখবেন না যাতে একদম খুব ভীষণভাবে অ্যাভেলেবেল হয়ে যায় আপনার কাজটা, বা ভীষণ সস্তার মানে সস্তার লেভেলে পড়ে যায় আপনার কাজটা, সেইটাও আমি কখনোই বলবো না। প্রচুর কথা বলে ফেললাম। কথা বলতে আমার এখানে আউটলাইনের কাজটাও কমপ্লিট, ব্ল্যাকের কাজ কমপ্লিট। এরপরে করতে হবে এটাকে কালার। এটাকে কালার করার প্রসেসটা একটু আলাদা, আগে যেরকম কালামকারি দেখেছি তার থেকে একটু আলাদা। এটার জন্য একটা নতুন ভিডিও আসবে। আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই।